आय हाय मज़ा आ गया। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গেদে ট্রিপ। হ্যাঁ, গেদে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সেই স্থান যেখান থেকে আগে ভারত এবং বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলাচল করতো। এছাড়া সেখানে ইমিগ্রেশন অফিস সহ সমস্ত কিছু রয়েছে। আর ওই বর্ডার এলাকা ছাড়াও দেখার মতন আশেপাশে বেশ কিছু জায়গা রয়েছে, বেশ কিছু জিনিস রয়েছে, ওগুলো নিয়েই প্রধানত আজকের এই ট্রিপটা হবে। তোমরা প্রত্যেকে জানো যে কিছুদিন আগে আমি দীঘা গেছিলাম, আর দীঘা থেকে আসার পরে আমার অল্প শরীর খারাপ হয়ে যায়, যার জন্য আমি আর তেমন একটা ট্রিপ করতে পারিনি। তো এই ছোট ট্রিপ দিয়েই আবার পুনরায় আমার জার্নি আমি শুরু করতে চলেছি। তো আজকের এই ট্রিপ মূলত আমি শুরু করছি আড়ংঘাটা রেলওয়ে স্টেশন থেকে। এই রেলওয়ে স্টেশনটি প্রধানত শিয়ালদহ এবং গেদের মধ্যে যে ট্রেনগুলি চলাচল করে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। সকাল সন্ধ্যে সবসময় এখানকার প্ল্যাটফর্মগুলিতে মারাত্মক পরিমাণে ভিড় থাকে। আপ এবং ডাউনে 1 এবং 2 দুটি প্ল্যাটফর্ম রয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে প্রধানত বেশি ভিড়টা দেখা যায়। আমি যেহেতু গেদের দিকে যাব, তো আমার জার্নি শুরু হবে আপের অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমার ট্রেন রয়েছে এখান থেকে সকাল 10:59 অর্থাৎ 11টার সময়। এখন বাজে 10:47। এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, দেখি কটায় ট্রেন আসে। আজ অনেক দিন পরে এত সুন্দর একটা ভ্রমণ করে সত্যি নিজেকে ধন্য মনে করছি। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে না হলেও যেহেতু উল্টো দিকে, তাই এখানে খুব বেশি একটা আসা হয় না। তবে প্রকৃতিকে সুন্দরভাবে দেখতে এবং প্রাণভরে শ্বাসবায়ু অক্সিজেন গ্রহণ করতে এদিককার জুড়ি মেলা ভার। দেখুন, ছোট গাছ হোক বা বড় গাছ, রেল লাইনের দুধার জুড়ে রয়েছে সেই অক্সিজেনের ভান্ডার। আড়ংঘাটা পার করার পরে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ বগুড়া স্টেশন সহ আরও বেশ কিছু রেলওয়ে স্টেশন পার করে এসেছি। সামনেই আমাদের মাঝদিয়া। তবে এখানেও এত সুন্দর প্রকৃতির মাঝে মানুষের হিংসার রূপ হিসাবে একটা জিনিস ফুটে উঠেছে, তা হলো ইছামতি নদীর বুজে যাওয়া উৎসমুখ। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানই হলো ইছামতি এবং চুনি নদীর উৎসমুখ মাথাভাঙা থেকে বেরিয়ে এসে। চুনি নদী আজ এখান থেকে সমমহিমায় প্রবাহিত হলেও ইছামতি নদীকে কিন্তু আজ আমরা মেরে ফেলেছি। তবে মাঝদিয়ায় প্রবেশের পরেই কিন্তু আমরা এখান থেকে বেশ কিছু আশেপাশের ভ্রমণের স্থানে যেতে পারি, যার মধ্যে পাগলাখালীর শিব মন্দির এবং শিবনিবাসের শিব মন্দির এগুলি অন্যতম। আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তার জন্য অনেকে কিন্তু এই সমস্ত শিব মন্দিরে যাওয়ার জন্য এই স্টেশনে নেমেছে। দেখুন ট্রেন কেমন ফাঁকা হয়ে গেছে। আপনি যদি খেজুরের গুড় পছন্দ করেন, তাহলে শীতের সময়ে আপনাকে অবশ্যই আসতে হবে এই মাঝদিয়াতে। আশেপাশে বিভিন্ন স্থান থেকে এখানে খেজুরের গুড়ের আমদানি লক্ষ্য করার মতন থাকে। আমরা এখন চলেছি ভারত বাংলাদেশের যে সীমান্তের বেড়া, তার প্রায় পাশ দিয়ে। এই যে ম্যাপেই দেখে নিন না। চলে এলাম গেদে রেলওয়ে স্টেশনে, আর এখানে এসে ট্রেন থেমে গেল। এরপরে তো বাংলাদেশ ট্রেন আর আগে যাবে না। এটা হচ্ছে গেদে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর দেখো, এই ছোট্ট এলাকাতেও, সীমান্তবর্তী এলাকাতেও দেখো বহু মানুষ কিন্তু থাকে। এমনটা নয় যে বর্তমানে শুধুমাত্র যে এখানকার স্থানীয় মানুষই এই ট্রেন থেকে নামলো। বর্তমানে যেহেতু ভিসা কেন্দ্র চালু করে দিয়েছে ভারত, তো সেই জন্য কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জার এমনও আছে যারা এখান থেকে বাংলাদেশ যাবে। এই দেখো, সামনেই একটা টিম আসছে, এরা কিন্তু বাংলাদেশের লোক। এই যে সামনে দেখতে পাচ্ছ, এরা কিন্তু বাংলাদেশের লোক। কিছু মানুষ বাংলাদেশ থেকে এলো, কলকাতার দিকে যাচ্ছে। এই যে, তো এই স্টেশনে ইমিগ্রেশন বন্ধ থাকার জন্য কিন্তু এতদিন সম্পূর্ণরূপে ফাঁকা ছিল। স্টেশনে তেমন একটা মানুষের আনাগোনা ছিল না। যেই ইমিগ্রেশন আবার চালু করেছে, ভিসা চালু করেছে, সাথে সাথে কিন্তু আবার এই স্টেশনের ব্যস্ততা শুরু হয়ে গেছে। আমার সামনে এই দিকে দেখতে পাচ্ছ গেদের টিকিট কাউন্টার, বুকিং কাউন্টার, তারপরে সামনে ইমিগ্রেশন অফিস, সব কিছুই রয়েছে। আগে তো এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, এখন তো কিছু কিছু মানুষজন যাতায়াত করছে, যার জন্য দেখতে পাচ্ছ এখানে লোকজন বসেও আছে। যেহেতু রেস্ট্রিকশন জোন, তো খুব বেশি দেখাতে পারবো না, অল্প স্বল্পই দেখাবো। আমাদের ট্রেনটি বর্তমানে যে লাইনে দাঁড়িয়ে আছে, এখানেই কিন্তু আগে বাংলাদেশ ভারত যে মৈত্রী এক্সপ্রেস,
সেই এক্সপ্রেস এসে এখানে দাঁড়াতো, যার জন্য দেখতে পাবে এই স্টেশনটা কিন্তু পুরোটা একেবারে ফেন্সিং করা। আর স্পেশালি এই 1 নম্বর লাইনেই, 1 নম্বর প্ল্যাটফর্মের এই লাইনেই দাঁড়াতো মৈত্রী এক্সপ্রেস। বাট 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে ওই অশান্তির পর থেকে তার কিছুদিন পরে তো মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। মাঝে একদিন আসতে গেছিলাম, জানি না কী জন্য এসেছিলো বা এখানে ছিল, এখান থেকে গেছিলো হয়তো, সেটা দেখতে পারি। তারপরে কিন্তু আর এখনও পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের চলাচল ভারত বাংলাদেশের মধ্যে চলতে দেখিনি। এই সাম্প্রতিককালে আবার ভিসা সেন্টার, ইমিগ্রেশন সেন্টার ভারত চালু করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। তো তারপর থেকে কিন্তু আবার এই স্টেশন টুকটাক করে জমজমাট হতে শুরু করেছে। তোমরা অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারবে না যে আমি এই মুহূর্তে ঠিক কোন জায়গাটাতে আছি। তো একেবারে গুগল ম্যাপে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে সাদা দাগ দেওয়া দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার সীমানা। আর এই জায়গা দিয়ে চলে গেছে এই যে কোনাটা, মাঝখানে এই জায়গাটা, এটা বানপুর, এখানে হরিশনগর মনে হয়, হ্যাঁ হরিশনগর। আর এই যে গেদে, তো আমি এখন দেখো, এই দেখো এখান থেকে এই যে ভারত বাংলাদেশের সীমানা, একদম সীমানার কাছাকাছি কিন্তু রয়েছে, পাশেই রয়েছে বিএসএফ রোড। আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না, কারণ এখন রেস্ট্রিকশন আছে। তো তোমাদেরকে একেবারে গুগল ম্যাপেই ধরে বুঝিয়ে দিলাম যে আমি ঠিক কোন জায়গাতে এখন বর্তমানে রয়েছি। এই হচ্ছে জায়গা। এখান থেকে বিএসএফ চেকিংয়ে হয়, এখান থেকে চেকিং হয়ে তারপরে এখান থেকে ভ্যান করে ওপাশে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ভ্যানে বোধহয় এখন 50 টাকার মতো নেয় এখান থেকে ওই ওপারে দর্শনাতে যেতে। ওপারে দর্শনা কিন্তু মোটামুটি বেশ ভালোই ডেভেলপড আছে। আর এই যে যেখানে ইমিগ্রেশন হয় ওপারে, সেই জায়গাটার নাম এই যে জয়নগর বোধ হয়, এখানে তো জয়নগরই দেখাচ্ছে। এই জায়গাটা পার করলে, জয়নগর জায়গাটা পার করলে তারপরে হচ্ছে দর্শনা মেন রেলওয়ে স্টেশন। তো যখন মৈত্রী এক্সপ্রেস এই ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করতো, তখন কিন্তু ওই দর্শনা স্টেশন এবং এপারে গেদে স্টেশন, এই দুই জায়গায় ইমিগ্রেশন চেক করা হতো, ইমিগ্রেশন ভিসা এসব চেক করা হতো। আর বর্তমানে তো যেহেতু ট্রেন আসা যাওয়া বন্ধ রয়েছে, তো এখন তো সেই সমস্ত প্রক্রিয়া বন্ধ রয়েছে। আমাদের এই ট্রেন এখানে আর 1 মিনিটের মতন আছে, 11:55 ছেড়ে দেবে। আমি 1 ঘন্টা এখানে থাকবো, গেদের আশপাশটা ঘুরবো। এই দেখো হর্ন বাজিয়েও দিল, এখন এখান থেকে বেরিয়ে যাবে। 11:55 এখান থেকে টাইম রয়েছে। তো এই হচ্ছে গেদে স্টেশনের একেবারে শেষ সীমানা। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু এরকম ফেন্সিং দেওয়া। আর এই ট্রেন লাইন একটুখানি ওপাশের দিকে সামনে এগিয়ে গিয়েই চলে গেছে বাংলাদেশের দর্শনার দিকে। এখানে দেখতে পারবে একটা গেটও লাগানো রয়েছে। আর এদিকে শিয়ালদা থেকে এই লাইনটা এসেছে। এখন সম্ভবত মালগাড়ি যাতায়াতই করে থাকে তেমন। আর আমি এই জায়গাটা দিয়ে অনেকবারই যাতায়াত করেছি। সামনে এই যে ফেন্সিংগুলো দেখতে পাচ্ছ, এর মাঝখান দিয়েও যাতায়াত করেছি বেশ কয়েকবার। তাই এই জায়গাটা আমার কাছে অনেকটাই পরিচিত। আমার বাংলাদেশে কিছু আত্মীয় আছে আমার গোষ্ঠী সম্পর্কিত, তো তাদের মধ্যে অনেকেই এখানে চিকিৎসা করাতে এসেছিল এবং তারা এই গেদে বর্ডারকে ইউজ করেই ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছিল, যার জন্য এই জায়গাটা আমার কাছে অনেকটাই পরিচিত। সামনের দিকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, জানি না ছবি তুলতে পারবো কিনা। ফ্যান্সিংয়ের কোল দিয়ে যাব এখন, রেজিস্ট্রেশন জোন যেহেতু, তো বেশি না তোলার চেষ্টা করব। তো ওই ফ্যান্সিং দিয়ে বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে গিয়ে যেখানে ইমিগ্রেশন মানে বিএসএফরা বসে আছে আর কি, সেই সমস্ত জায়গাগুলো দেখে আশেপাশে গেদে গ্রামের যে বাড়িঘরগুলো সেগুলো দেখে ঘুরে ঘুরে আমি এখানে এসে বসলাম। এতে সামনে রয়েছে গেদে রেলওয়ে স্টেশন এই জায়গাটায়। আর আই এম জাস্ট শকড যে এখানকার বাড়িঘরগুলো ভাই আমাদের ওখানকার বাড়িঘরের থেকে সম্পূর্ণ মানে ডেভেলপড। আমাদের ওখানে এরকম গ্রামীণ অঞ্চলে, সীমান্ত অঞ্চলে এত সুন্দর বাড়িঘরই নেই, এদের কি সুন্দর সুন্দর বাড়িঘরের ব্যাপারে। আর এই গ্রামটা হচ্ছে যেখান থেকে আমি ঘুরে এলাম, সেটা হচ্ছে গেদে উত্তরপাড়া। প্রধানত হিন্দু প্রধান এলাকা, মুসলিমের কোনো দেখা আমি পাইনি। তবে একটু পাশে যেহেতু বাংলাদেশ, তো আমি একদম স্পষ্ট শুনতে পাচ্ছি ওপাশ থেকে যে মুসলমানরা যে আজান না কি দেয়, ওটার আওয়াজ একদম সম্পূর্ণরূপে শুনতে পাচ্ছি। আর খানিকটা আগে এখানে বৃষ্টি হয়ে গেছে, আবারও বৃষ্টি ধীরে ধীরে পড়ছে এখন। আর কিছুক্ষণ পরেই ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। তো সেই ট্রেন ধরে এখান থেকে পাশে আরেকটা জায়গায় যাব, যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রধানত এই গেদে অঞ্চলটা পড়ে, সেটা হচ্ছে মাতিয়ারি বানপুর। তো মাতিয়ারি বানপুরে একটা বিখ্যাত জিনিস আছে,
ওটা দেখতেও যাব একটুখানি পরেই। ট্রেনে যে মনে হয় স্টার্ট দেওয়ার মতন পরিস্থিতিতে চলে এসেছে, ওই যে অ্যানাউন্সমেন্ট করছে। তো যেখানে বসেছিলাম ওখান থেকে চলে এলাম, কারণ প্রথমত বাইরে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, আর দ্বিতীয়ত জায়গাটা আমার খুব একটা সেফ মনে হলো না। মানে আশপাশের বিল্ডিংগুলো আমি জানি না সঠিক কিসের বিল্ডিং, তো ওখানে যতটা ভিডিও করেছি ব্যাস এনাফ, আর করা আমার উচিত বলে মনে হলো না, তো ওখান থেকে চলে এলাম। এখন এখান থেকে আমি যাব মাটিয়ারি বানপুর। মাটিয়ারি বানপুরে কী আছে প্রথমেই জানি রাখি, মাটিয়ারি বানপুরে প্রধানত নদিয়ার যে মহারাজা কৃষ্ণচন্দ্রের যে বংশধর মানে পূর্বপুরুষরা ছিল, তাদের রাজবংশের স্মৃতিবিজড়িত বেশ কিছু স্থাপত্য ওখানে ছিল। তার মধ্যে কিছু কিছু এখনও বর্তমানে বিদ্যমান আছে, তারই কিছু কিছু দেখাবো। ওইখানে পৌঁছাই তারপরে দেখাবো। এই গেদের পরে হরিশনগর হল্ট, তারপরে হচ্ছে বানপুর। ওই বানপুর স্টেশনে নেমে ওখান থেকে যেতে হবে। আর ওই জায়গাটাও মানে বানপুরের যে মাতিয়ারি জায়গাটাতে আমি যাব, ওই জায়গাটাও কিন্তু এখন গেদের মতনই, মানে চারিপাশ থেকে বাংলাদেশ আর মাঝখানে হচ্ছে মাতিয়ারি গ্রাম, সেখানেই রয়েছে ওই স্থাপত্যগুলো। গেদে স্পেশালি প্রধানত কেউ ঘুরতে আসে না, তবে যদি ঘুরতে আসে তাহলে কিন্তু এই জায়গাগুলো প্রত্যেকে মিস করে যায়। তো এই জায়গাগুলো মোটেও মিস করবেন না যদি আপনারা পরবর্তীতে ঘুরতে আসেন। চলুন নিয়ে যাই সেই জায়গাতে। এসে পৌঁছালাম বানপুরে, বাট ম্যাটার হচ্ছে ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, ঘুরতে এসেছি, দেখেই যাব। তো ট্রেন তো ছেড়ে দিলাম। একসময় ভাবছিলাম না হয় থাক, আর যাব না, কিন্তু দেখলাম যে না, ঘুরতে যখন এসেছি তো পুরোপুরি সম্পূর্ণ ঘুরে যাই। এই ট্রেনটা বেরিয়ে গেল, আমার হাতে এখন 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে যদি বৃষ্টি থামে তাহলে আমি পৌঁছাতে পারবো, না 1 ঘন্টা পরে আবার ট্রেন আছে, সেই ট্রেনটা ধরে আমি এখান থেকে রিটার্ন চলে যাব আড়ংঘাটার দিকে। তো এই 1 ঘন্টার মধ্যে বৃষ্টি থামুক, এটা আশা রাখছি। দেখা যাক কী হয়। ট্রেন তো এখন বেরিয়ে যাচ্ছে, আর ভয়ঙ্কর লেভেলে বৃষ্টি হচ্ছে এখন। এই হচ্ছে বানপুর। তো ভাই লাস্ট 1 ঘন্টা ধরে এই স্টেশনে বসে আছি, বৃষ্টি থামার নামগন্ধ নেই। তো এখন মুভ আপ করতে বাধ্য হচ্ছি। ট্রেন এখনই চলে আসবে, তো আমি আর সময় হবো না। তোমরা বানপুরে নামলে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যেও। নীল পয়েন্টার রয়েছে, এখানে আমি দাঁড়িয়ে আছি। আর এর গুগল ম্যাপস লিস্টিং এখান থেকে যে রাস্তাটা চলে গেছে হসপিটাল ধরে, পাশে দেখছো মাতিয়ারি বানপুর হাই স্কুল, এই রাস্তা ধরে আমাকে ভেতরের দিকে যেতে হবে। এই রাস্তা ধরে আমাকে ভেতরের দিকে চলে যেতে হবে। আর বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পরেই এখানে কিন্তু আমরা দেখতে পারবো যাত্রাপথে আমাদের বাঁ দিকে পড়বে রুদ্রেশ্বর শিব মন্দির। এখান থেকে ভেতরে প্রবেশের একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়েই তোমরা ভেতরে এখানে রুদ্রেশ্বর শিব মন্দিরে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষরা নির্মাণ করেছিল। তো অনেক প্রাচীন মন্দির, আজ বর্তমানে অনেকটাই জরাজীর্ণ অবস্থা রয়েছে, ওটা দেখে আসতে পারো। এছাড়া আরও একটা রয়েছে এই যে মাটিয়ারি বাবা বুড়োপীর সাহেব, এটাও একটা ভালো জায়গা, এখানেও তোমরা ঘুরে আসতে পারো। বর্তমানে তেমন কিছু এখানে নেই, ওখানে মূলত যে অম্বরবতী যে সময়টা আসে সেই সময়টাই, অর্থাৎ কামাখ্যায় যেদিন কপাট বন্ধ হয় সেদিন ঠিক এখানে একটা অনুষ্ঠান মতন হয়, সেই অনুষ্ঠানে তোমরা এখানে যোগদান করতে পারো। আর তাছাড়া আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে পারো, জঙ্গল মতো এলাকা চারিপাশটা। আর এখান থেকে খুব বেশি দূরে কিন্তু বাংলাদেশ সীমানা, মানে ভারত বাংলাদেশ সীমানা নয়। আর এই জায়গাটা যদি তোমরা দেখো, এই মাতিয়ারি জায়গাটা, এটাও কিন্তু দেখো, এই পাশে বাংলাদেশ, এ পাশে বাংলাদেশ, সব পাশে বাংলাদেশ, আর মাঝখানে হচ্ছে মাতিয়ারি এই জায়গাটা। তো এটাও একটা ভালো ঘোরার জায়গা, তবে অবশ্যই সীমান্তের একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এইভাবে বৃষ্টি না হলে হয়তো আমি তোমাদের একেবারে সরাসরি দেখিয়ে দিতাম। এই দেখো বানপুরে এখনও দাঁড়িয়ে আছি, 2:16 বেজে গেছে, বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামার নামগন্ধ নেই। তো এই জন্যই যেতে পারলাম না, নয়তো ওই জায়গাগুলো সরাসরি তোমাদের দেখিয়ে দিতাম।